ফারিয়া কবির মানে স্টুডেন্ট ফারিয়া কবির। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হাসান শোভন, ডিএমসি টপার থেকে আজকে আমরা একটা লাইভ ক্লাস নিয়ে আসছি। এটা মেইনলি আমাদের প্রি মেডিকেল কোর্সেরই একটা ডেমো ক্লাস বলতে পারো, অর্থাৎ আমরা ক্লাসগুলো কিভাবে নেই সেটা দেখানোর জন্য তোমাদের আজকে এই ডেমো ক্লাসটা নেওয়া হচ্ছে। সো মোটামুটি তোমরা সবাই লাইভে জয়েন করে ফেলো এবং তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, এবং আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সেটা একটু আমাকে জানাও। আচ্ছা, আমার কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে? সবাই একটু কাইন্ডলি একটু দেখো। আচ্ছা, আমার মনে হয় আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে। একটু সবাই কমেন্ট করলে ভালো হয়। প্লাস তোমাদের আরো যে কাজটা সেটা হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমি একটু ওয়েট করতেছি 2-1 মিনিট। আচ্ছা, আমার কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে? সবাই একটু কাইন্ডলি ওকে, আমি তাহলে ক্লাসে চলে যাই। মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ যে আমি অলরেডি এখানে বেশ কিছু জিনিস আঁকিয়েছি, তো সবাই একটু শেয়ার করে দাও। আচ্ছা, আমরা তাহলে ক্লাসে চলে যাই, আমরা আর দেরি করতে চাচ্ছি না। সো তোমরা চলো আমরা ক্লাসটা স্টার্ট করি ইনশাআল্লাহ। সো আমরা আসলে আজকে রক্তের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলো আমরা একটু ইন ডিটেইলস জানবো আমাদের এই কোর্সটা হচ্ছে কাদের জন্য সেটা আমরা একটু বলি। এই কোর্সটা এইচএসসি 21 ব্যাচের জন্য এই কোর্সটা রান করা হচ্ছে। এই কোর্সে যে বিষয়টা এটা হচ্ছে কিন্তু এইচএসসি শর্ট সিলেবাসের উপরে, অর্থাৎ আমাদের দীপুমণি ম্যাম কিন্তু অলরেডি আমাদের শর্ট সিলেবাস কি হবেন এবং কিভাবে পরীক্ষা হবেন সেটা ঘোষণা করা হয়েছে। সো এই জন্য আমাদের এই কোর্সটা হবে শর্ট সিলেবাসের উপর, প্লাস প্রি মেডিকেল কোর্স হিসাবে এই কোর্সটা রান করা থাকবে। তো চলো আমরা আমাদের ব্লাড চ্যাপ্টার শুরু করি। তো প্রথমেই আমাদের রক্তের কথা যখন আসে তখন যে জিনিসটা প্রথম আসে সেটা হচ্ছে রক্ত সংবহন। কি আসে? রক্ত সংবহন। তো এই যে রক্ত সংবহন, এই রক্ত সংবহনের বিষয়টা সর্বপ্রথম কে আবিষ্কার করেন সেটা আমাদের একটু জানতে হবে। এইটার পেছনে আসলে একটা হিস্ট্রি আছে। নাম্বার 1 কথা, রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে প্রথম ধারণা দেন যিনি সুস্পষ্টভাবে, তার নাম হচ্ছে আন-নাফিস, একজন মুসলিম বিজ্ঞানী। ইনি সর্বপ্রথম রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দেন, কিন্তু আসলে এনারটা আলটিমেটলি প্রতিষ্ঠিত হয় না। পরবর্তীতে ব্রিটিশ একজন চিকিৎসক যারটা আলটিমেটলি সর্বজন স্বীকৃত হয়, ওনার নাম হচ্ছে উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে ইনি আসলে পরিপূর্ণভাবে আমাদের রক্ত সংবহন তন্ত্র আবিষ্কার করেন। এই জন্য রক্ত সংবহন তন্ত্র বা মানুষের রক্ত সংবহন তন্ত্র আবিষ্কার করেন কে? আনসারটা হবে উইলিয়াম হার্ভে। সো এই ইনফরমেশনটা কিন্তু একটা স্টার মার্ক ইনফরমেশন। সো তোমরা যারা এখন দেখতেছো এটাকে একটু মার্ক করে নিবা। এন্ড আমি আবারও বলছি, যারা দেখতেছো সবাই একটা করে রিঅ্যাক্ট দিয়ে দাও এবং প্লাস এই ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের প্রোফাইলে, প্লাস বিভিন্ন গ্রুপে এই ভিডিওটা শেয়ার করে দাও। তাহলে আমরা দেখলাম যে উইলিয়াম হার্ভে সর্বপ্রথম কিন্তু এই রক্ত সংবহন তন্ত্র নিয়ে কথা বলে, এবং এই যে সালটা একটু দেখো, এটা মোটামুটি 1628 সালের দিকে তিনি এই জিনিসটা আবিষ্কার করেন। সো তাহলে আমরা এটা জানলাম যে একদম বেসিক যে কথাটা, রক্ত নিয়ে আমাদের প্রথম কথাবার্তা হবে। তো রক্ত সম্পর্কে আমাদের বেশ কয়েকটা কথা জানতে হবে। প্রথমত রক্ত জিনিসটা কি সেটা একটু জানবো। দেখো, আমাদের টোটাল বিভিন্ন ধরনের প্রত্যেকটা মানব দেহের ক্ষুদ্রতম এককে আমরা কি বলি? কোষ। আবার এই অনেকগুলো কোষ মিলে গঠিত হয় একটা টিস্যু। এই টিস্যুগুলো মিলে একটা অঙ্গ, অঙ্গগুলো মিলে আলটিমেটলি গঠিত হয় হচ্ছে একটা সিস্টেম বা তন্তু। ঠিক একই রকম একটা
সিস্টেম বা তন্ত্র হচ্ছে আমাদের এই রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র। তাহলে এই রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমেই আমাদের ব্লাড সার্কুলেশন, লসিকা বা অন্যান্য যে সার্কুলেশন গুলো হয় সেগুলো সম্পন্ন হয়। তো দেখো সবকিছু যেহেতু কোষ বা টিস্যুর সমন্বয়ে গঠিত, তাহলে আমাদের একটু জানতে হবে টিস্যু কত প্রকার। টিস্যু প্রধানত মানব দেহ বা যে কোনো জায়গায় টিস্যু প্রধানত 4টা ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 যে টিস্যু বলা হয় সেটাকে আমরা বলি এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যুটা কি? এটা হচ্ছে একটা আবরণী টিস্যু। আমাদের এই যে ত্বকের উপরিভাগে যে টিস্যু তন্ত্রগুলো থাকে সেইগুলো প্রধানত হচ্ছে আমাদের এপিথেলিয়াল বা ত্বকীয় টিস্যু। নাম্বার 2 এক ধরনের টিস্যু থাকে, সেটাকে আমরা বলি কানেকটিভ টিস্যু বা যোজক কলা। কানেকটিভ টিস্যু বা যোজক কলা। নাম্বার 3 তে আমরা পাই মাসকুলার টিস্যু। মাসকুলার টিস্যু বা আমাদের পেশি কলা। এন্ড নাম্বার 4 এ আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি নার্ভাস টিস্যু বা স্নায়ু কলা। তো দেখো আমরা আগেই বলেছি এপিথেলিয়াল টিস্যু এটা গঠিত হয় কি আমাদের যে স্কিন, ত্বক, এইটা কিন্তু মূলত এপিথেলিয়াল টিস্যু। তাহলে এই এপিথেলিয়াল টিস্যুর কাজ কি? ত্বকের যে কাজ, এই এপিথেলিয়াল টিস্যুর কাজও মোটামুটি সেরকম। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের এই এপিথেলিয়াল টিস্যু বা ত্বক কি করে, ত্বকের ভিতরে দেখবা ক্ষুদ্র ক্ষুদ্র লোম থাকে। আমরা যদি ত্বকটা একটু খেয়াল করে দেখি, এটা একটা জাস্ট ত্বকের একটা পোর্শন নিলাম, দেখবা সেখানে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র লোমকূপ থাকে, যেখান থেকে আমাদের লোমটা বের হয়ে যায়। এই যে লোমকূপ থাকে, এই লোমকূপ গুলা কিন্তু খুব অত্যাবশ্যকীয় একটা জিনিস মানবদের জন্য। কেন? দেখো আমাদের বডিতে যে টক্সিক জিনিসগুলো আছে, বিষাক্ত জিনিসপত্রগুলো, সেগুলো কিন্তু এই লোমকূপ দিয়ে ঘামের মাধ্যমে বের হয়ে যায়। লোমকূপ দিয়ে ঘামের মাধ্যমে বের হয়ে যায়। এজন্য আমরা যদি আসলে ঠিকমতো আমাদের এই ঘাম না হতো তাহলে কিন্তু সমস্যা ছিল। কি সমস্যা? এই যে ঘাম বের হয়ে যায় বা সোয়েটিং হয়, এই সোয়েটিং এর মাধ্যমে কিন্তু আমাদের বডির তাপমাত্রা হ্রাস হয়। কি বলতেছি? আমাদের বডির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ যেমন ধরো আমাদের বডির একটা টেম্পারেচার কত, মোটামুটি 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি আমাদের ঠিকমতো ঘাম না হতো তাহলে বডির টেম্পারেচার অনেক বেড়ে যেত। ধরো ঘাম হচ্ছে না, এই জন্য বডির টেম্পারেচার বেড়ে 45 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের যে টিস্যুগুলো আছে, টিস্যুগুলো ধ্বংসপ্রাপ্ত হতো, ফলে আমাদের বডি বা স্বাভাবিক যে কার্যগুলি সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট কি করে? এই যে সোয়েটিং হয়, সোয়েটিং এর মাধ্যমে কিন্তু দেখবা ঘাম হয়তো বা নিজের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে অনেক সময় আমাদের মুখের মধ্যে চলে গিয়েছে। সো ঘামটা কেমন হয় বলতো? স্বাদে কিন্তু হয় লবণাক্ত। সো এর মাধ্যমে কি বের হয়? ঘাম দিয়ে কিন্তু মেইনলি বিভিন্ন ধরনের সল্ট বের হয়ে যায় আমাদের বডি থেকে, লবণগুলো। তাইলে অতিরিক্ত যদি ঘামি তাহলে কিন্তু তখন আমরা একটু দুর্বল বোধ করি। এই জন্য দেখবা অতিরিক্ত ঘামার পরে যদি আমরা একটা ওর স্যালাইন, ORS অর্থাৎ ওরাল রিহাইড্রেশন স্যালাইন যদি আমরা খাই, তাহলে কিন্তু সে সময় আমাদের সেই দুর্বলতাটা অনেক কমে যায়। সো যাই হোক, আমাদের এই এপিথেলিয়াল টিস্যু বা স্কিনের কাজটাকে আমরা একটু জানলাম। থার্ডটা দেখো মাসকুলার। মাসকুলার টিস্যুটা কি? আমাদের যে পেশিগুলো, যেমন দেখো এখানে আমাদের বিভিন্ন পেশি থাকে, বাইসেপস, ট্রাইসেপস, এই পেশি কলাগুলো কিন্তু গঠিত হয় এই মাসকুলার টিস্যুর মাধ্যমে। আর নার্ভাস কি? নার্ভাস মানে স্নায়ুতন্ত্র। এখন স্নায়ু কলা বলতে আমরা কি বুঝি বলতো? আমরা স্নায়ু কলা বলতে কিন্তু আমাদের যে ব্রেন, স্পাইনাল কর্ড, নার্ভ, এইগুলাকে বুঝি। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের মস্তিষ্কে বিভিন্ন নিউরন থাকে প্রচুর পরিমাণে। এছাড়া আমাদের বডি প্রত্যেকটা জায়গায় কিন্তু নার্ভ সেল থাকে। সো এইগুলা নিয়েই কিন্তু আমাদের নার্ভাস বা স্নায়ু টিস্যু গঠিত। সেকেন্ড একটা জিনিস, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ মানে কি? যদি দুইটা টিস্যু কোনো কিছুর মাধ্যমে যোগসূত্র স্থাপন করে তখন তাকে আমরা বলি কানেকটিভ টিস্যু। যেমন কানেকটিভ টিস্যুর একটা উদাহরণ কি? আমাদের রক্ত হচ্ছে কানেকটিভ টিস্যুর উদাহরণ। এছাড়া আছে কি? লসিকা হচ্ছে কানেকটিভ টিস্যুর উদাহরণ। ইভেন আমাদের যে অস্থি, এটাও ওয়ান টাইপ অফ কানেকটিভ টিস্যু। তাহলে আমরা এই যে রক্ত নিয়ে আলোচনা করছি, এই রক্ত কি ধরনের টিস্যু? রক্ত হচ্ছে কানেকটিভ টিস্যু। আমাদের কিন্তু এই 4টা টিস্যু আলোচনা করার মূল লক্ষ্য ছিল রক্ত কোন ধরনের টিস্যু সেটা বর্ণনা করা। তাহলে আমরা কিন্তু এখন জেনে গেলাম রক্ত হচ্ছে কানেকটিভ টিস্যু। সো যারা এখনো
আমি আবারও বলছি, যারা রিয়্যাক্ট দাও নাই তারা একটু কাইন্ডলি রিয়্যাক্ট দিয়ে দাও। তোমরা সবাই একটু লাভ রিয়্যাক্ট দিয়ে দাও, যাতে করে ক্লাসগুলো আমি একটু ইন্সপায়ার্ড হই। আর এই ক্লাসটা তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ওই কমেন্ট বক্সে মেনশন করে দাও। সো এটা কিন্তু আমাদের মেইনলি প্রি মেডিকেল কোর্সেরই একটা ক্লাস। সেই ক্লাসটাই আমরা জাস্ট এই ডিএমসি টপার গ্রুপে আজকে একটু নিচ্ছি তোমাদের ডেমো ক্লাস হিসাবে। তো যারা ভর্তি হইতে চাও, ভর্তি বিজ্ঞপ্তি দেখো আমি অ্যানাউন্সমেন্টে বা আমার এই পোস্টে প্রথমে সংযুক্ত করা আছে। সো পোস্টটা একটু পড়লেই তোমরা বুঝতে পারবা যে ভর্তি বিজ্ঞপ্তি কিভাবে কি তোমাদের করতে হবে। তো চলো আমরা এগুলো দেখলাম। এবার আমাদের কাজ কি? এবার হচ্ছে আমাদের যে রক্ত, সেটা আমরা জেনে গেলাম যে এটা এক ধরনের কানেকটিভ টিস্যু বা তরল যোজক কলা। তো চলো এই রক্ত নিয়ে একটু আলোচনা করি। রক্ত নিয়ে আলোচনা করতে গেলে কিছু তথ্য আমাদের অবশ্যই জানতে হবে। কি কি সেই তথ্যগুলো? নাম্বার 1 আমরা একটা অলরেডি জেনে ফেলছি, সেটাকে আমি আরেকবার একটু লিখছি। রক্ত কি ধরনের টিস্যু? রক্ত হচ্ছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুকে বাংলায় কি বলা হয়? যোজক কলা। সহজ কথায় বলতে গেলে রক্ত এক ধরনের হচ্ছে তরল যোজক কলা। তরল যোজক কলা, এটুকু আমরা লিখে ফেললাম। সেকেন্ড অপশন হচ্ছে দেখো আমাদের রক্তের পরিমাণ। রক্তের পরিমাণ কতটুকু থাকে? রক্ত নরমালি মানব দেহের যে ওজন থাকে তার 8% থাকে, অর্থাৎ 8% রক্ত থাকে। কত পার্সেন্ট? 8%। এই পরিমাণটা একটা গড় হিসাব করলে পুরুষ এবং স্ত্রীতে কিন্তু রক্তের পরিমাণ ভিন্ন হয়। পুরুষদের ক্ষেত্রে যদি রক্তের পরিমাণ দেখি, সেটা হচ্ছে কত আমার? 5 থেকে 6 লিটার। মেল বা পুরুষদের ক্ষেত্রে রক্তের পরিমাণ গড়ে আমরা পাই কত? 5 থেকে 6 লিটার। মহিলাদের কি? মহিলাদের ক্ষেত্রে এই রক্তের পরিমাণ কিছুটা কম থাকে, যেহেতু তাদের বডির সারফেস বা ওজনটা একটু কম থাকে। এবং সেটা কত? সেটা হচ্ছে 4.5 থেকে 5.5 লিটারের মতো মহিলাদের বডিতে এই ব্লাড বা রক্ত থাকে। সো এইটা জানলাম। নেক্সট হচ্ছে আমাদের আরেকটা ইনফরমেশন জানতে হবে, সেটা হচ্ছে রক্তের পিএইচটা কত। রক্তের পিএইচ কিন্তু খুব সহজ একটা প্রশ্ন, বাট খুবই গুরুত্বপূর্ণ আমাদের এইচএসসির জন্য, প্লাস মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45। এখন এটা কিন্তু রেঞ্জে, কিন্তু পরীক্ষায় কিন্তু অনেক সময় রেঞ্জ দেয় না। বিশেষ করে তোমাদের কেমিস্ট্রি বইয়ে একটা ফিক্সড মান কিন্তু দেয়া আছে, সেটা কত? সেটা হচ্ছে 7.4। যদি রেঞ্জ না থাকে, অপশনে আমি পাই 7.4, তাহলে आंसर দিব কত? 7.4। তাহলে আমরা রক্তের পিএইচটা জেনে নিলাম। নেক্সট কি? রক্তের তাপমাত্রাটা কত থাকে? রক্তের তাপমাত্রা আমাদের বডির তাপমাত্রার মতোই, অর্থাৎ 36 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা রক্তে আমরা পাবো। এবার আমাদের জানতে হবে রক্তের আপেক্ষিক গুরুত্ব। রক্তের আপেক্ষিক গুরুত্বটা কত থাকবে? রক্তের আপেক্ষিক গুরুত্ব এটা হচ্ছে 1.065 হবে রক্তের আপেক্ষিক গুরুত্ব। সো এটা মোটামুটি কিন্তু তোমরা বুঝলা। এখন যেহেতু রক্তের পিএইচ আমাকে কি বলতেছে, এটা অ্যাসিডিক হবে না ক্ষারীয় হবে? আমরা সবাই জানি যে 7 মানে নিরপেক্ষ পিএইচ। 7 এর কম হলে সেটাকে বলি আমরা অম্লীয় বা অ্যাসিডিক, আর 7 এর বেশি হলে সেটাকে বলি আমরা ক্ষারীয়। যেহেতু রক্তের পিএইচ 7 এর থেকে হালকা বেশি, অর্থাৎ 0.35 থেকে 0.45 বেশি, এজন্য আমরা বলতে পারি রক্ত হচ্ছে কি? ঈষৎ ক্ষারীয়। রক্ত হচ্ছে হালকা ক্ষারীয় বা ঈষৎ ক্ষারীয় টাইপের, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে দেখো আমাদের ইনফরমেশন কিন্তু এটা আমরা জেনে ফেললাম। এরপরে আমাদের কাজ কি? রক্তের স্বাদ কেমন? আমার মনে হয় রক্ত অনেকেই দেখছো খেয়ে। খেয়ে বলতে কি, যখন আমাদের কেটে যায় তখন হয়তো আমরা হাত দেই মুখের ভিতরে, তখন কিন্তু আমরা দেখি রক্তের স্বাদ হচ্ছে নোনতা স্বাদ। কেন নোনতা সেটা আমরা পরবর্তীতে জানবো। এখন আরেকটা ইনফরমেশন, সেটা খুব কমন, সেটা হচ্ছে সরি এই ইনফরমেশনটা তোমাদের এই বইয়ে না, একটু তোমরা তোমাদের বইয়ে, যদি গাজী আজমল স্যারের বই হয় কিংবা আলিম স্যারের বই হয়, যে বই পড়ো না কেন সেই বই একটু লিখে দিবা। কি তথ্যটা? সেটা হচ্ছে রক্তের অভিস্রবণিক চাপ। রক্তের অভিস্রবণিক চাপ, মাথায় রেখো, অভিস্রবণিক চাপ সেটা কত? সেটা হচ্ছে 25 মিলিমিটার মার্কারি বা পারদ-চাপ। এটা হচ্ছে রক্তের অভিস্রবণিক চাপ। এই ইনফরমেশনটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এখন এটা গাজী আজমল স্যারের বইয়ে তোমরা পাবা না, সো এটা একটু বইয়ের পাতায় বা একপাশে লিখে নাও, যাতে করে তোমার বইটা একটা বই পড়লেই যে বাকি ইনফরমেশন গুলো চলে আসে। আমরা কিন্তু যে জিনিসটা পড়াই, আমরা কিন্তু সবসময় বলি একটা বই পড়বা তোমরা, যে কোনো রাইটারের একটা স্ট্যান্ডার্ড বই পড়বা, আর যে অতিরিক্ত ইনফরমেশন গুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো আমরা আমাদের এই ক্লাসে এভাবে লিখে দিই। সো তখন তুমি বইয়ে সেটা একটু মার্ক করে নিলাম।
সো তাহলে আমরা কিন্তু রক্ত সম্পর্কে আমাদের মোটামুটি ইনফরমেশন গুলো আমরা জেনে ফেললাম। সো আমরা এই জায়গাটা সবাই যদি লেখা হয়ে যায় তাহলে আমরা মুছে ফেলবো, আমরা জাস্ট আধা মিনিট টাইম দিচ্ছি, তোমরা লিখে ফেলো। আর যারা এখনো রিয়্যাক্ট দাও নাই তারা কাইন্ডলি একটা করে লাভ রিয়্যাক্ট দিয়ে দাও, এবং এখানে তোমার যে কমেন্ট বক্সে তোমার ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও। অবশ্যই এটা কিন্তু তোমরা করবা। ওকে, আমার মনে হয় ইনফরমেশন গুলো তোমাদের অনেকেরই লেখা হয়ে গিয়েছে। তো তোমাদের আবারও বলছি, তোমরা একটু রিয়্যাক্ট দাও, ঠিক আছে? তাহলে ক্লাসগুলো অনেকে দেখতে পাবে এবং শেয়ার করো। আই থিংক এই ক্লাসগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, বিশেষ করে তোমাদের শর্ট সিলেবাসগুলো কিন্তু গুছায় নেওয়ার জন্য আমাদের এই কোর্সটা হচ্ছে বেস্ট একটা কোর্স হবে ইনশাআল্লাহ। আর যারা আমাদের প্রি মেডিকেল কোর্সে যারা ক্লাস করতেছো তারাও কিন্তু অলরেডি রিয়্যাক্ট অনেকে দিয়েছো, কিন্তু এখানে এসে রিয়্যাক্ট দাও, ওই প্রাইভেট গ্রুপের পরিবর্তে এখানে এসে একটু রিয়্যাক্ট দাও। তো চলো আমরা এখান থেকে আমাদের বাকি অংশগুলোতে চলে যাই। আমরা এইটুকু এবার মুছে দিই, পরের পার্টে আমরা যেতে পারি মোটামুটি ইনশাআল্লাহ। দেখো, রক্তকে আমরা যদি একটা ক্লাসিফিকেশনের মধ্যে আসি, আমরা এটা অনেকেই জানি, সেটা কি রক্তের দুইটা অংশ ভাগ করতে পারে। একটাকে আমরা বলি প্লাজমা, কি বলি? প্লাজমা বা রক্তরস, প্লাজমা বা রক্তরস। ইংরেজিটাও জানতে হবে, বাংলাটাও জানতে হবে কিন্তু। আর আরেকটা জিনিস, সেটাকে বলি কি আমরা হচ্ছে রক্তকণিকা, রক্তকণিকা। এটা একটু মাথায় রাখবা। সো তাহলে আমরা মোটামুটি কিন্তু এখানে দুইটা জিনিস জানলাম। একটা হচ্ছে কি রক্তের দুইটা জিনিস থাকে, একটা রক্তরস বা প্লাজমা, আর একটা হচ্ছে রক্তকণিকা। এই যে প্লাজমা বা রক্তরস, দেখো এটা কিন্তু মেইনলি বেশিরভাগ জিনিস থাকবে প্লাজমা বা রক্তরসের পানি, এবং এই পানির পরিমাণটা অনেক বেশি থাকবে। আমরা যদি একটু খেয়াল করি, রক্তরসে পানি থাকে প্রায় 90% এরও বেশি, অর্থাৎ এটা এক্সাক্ট হিসাব বলতে 90 থেকে 92%, মোটামুটি ধরে নাও 90% এর মতো। ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন পার্সেন্টেজ থাকতে পারে। আর বাকি কিছু থাকে হচ্ছে কঠিন পদার্থ বা সলিড ম্যাটেরিয়াল। তাহলে কঠিন পদার্থ কত পার্সেন্ট থাকে? বাকি যে অংশটুকু থাকে সেগুলো হলো রক্তরসের কঠিন পদার্থ, এবং এটার পার্সেন্টেজ কত? এটার পার্সেন্টেজ 8 থেকে 10% থাকে আমাদের কঠিন পদার্থ রক্তরসে। সো এটুকু আমরা জানলাম। এবার দেখো আমাদের এই যে কঠিন পদার্থগুলোর মধ্যে, দেখো এই কঠিন যে পদার্থগুলো বলছি সেগুলাকেও কিন্তু আবার আমরা দুইটা পোর্শনে ভাগ করতে পারি। এই কঠিন পদার্থগুলোকে, পানি তো পানি, এর আলাদা কোনো ভাগ নাই। একটাকে কি বলি? একটাকে বলি জৈব পদার্থ বা জৈব উপাদান, জৈব অংশ। আর আরেকটাকে বলি অজৈব পদার্থ বা অজৈব অংশ। এই দুইটা অংশে কিন্তু আমরা কঠিন পদার্থগুলোকে ভাগ করতে পারি। সো দেখো, এই 8 থেকে 10% এর মধ্যে যদি আমরা একটু হিসাব করি, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের আলটিমেটলি কি হবে? আলটিমেটলি আমরা লক্ষ্য করবো যে এইখানে আমাদের এই যে রক্তকণিকার কথা বলতেছি না, এই যে কঠিন পদার্থ, অজৈব উপাদান থাকে মাত্র 0.9%। কত? মাত্র 0.9% থাকবে অজৈব উপাদান। আর বাকি যে অংশগুলো থাকবে, অর্থাৎ 7 থেকে 9% আমরা পাবো জৈব উপাদান। অজৈব উপাদানের মধ্যে কি আছে? অজৈব উপাদানের মধ্যে আমাদের বিভিন্ন আয়ন গুলো পাবো। কোন আয়ন? খুব কমন বা পরিচিত আয়ন গুলো পাবো। সোডিয়াম আয়ন পাবো, ক্লোরাইড পাবো, পটাশিয়াম পাবো, আয়রন পাবো। সো এইগুলা, ক্যালসিয়াম পাবো। এই আয়নগুলাই কিন্তু আমরা এখানে মেইনলি পাবো অজৈব উপাদানের মধ্যে। দেখো, এই আয়নগুলো কিন্তু অনেক কাজ আছে, যেটা আমি একটু পরে আলোচনা করছি। তো দেখো, এবার আসি জৈব উপাদান। জৈব যে উপাদান, জৈব উপাদানের মধ্যে কি থাকে? জৈব উপাদানের মধ্যে মেইনলি আমাদের তিনটা জিনিস থাকে। সো আমরা এখান থেকে দুইটা পোরশন জানবো। দুইটা কি? একটা হচ্ছে আমাদের, যেহেতু এটা কিসের উপাদান বলতো? এটা কিন্তু প্লাজমার অংশ। তাহলে প্লাজমাতে এক ধরনের প্রোটিন থাকে, যেটাকে আমরা বলি কি? প্লাজমা প্রোটিন বা রক্তরসের প্রোটিন। তাহলে জৈব যৌগের মধ্যে বা জৈব অংশের মধ্যে আমরা কি পাবো? প্রথম যে জিনিসটা পাবো সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন। তোমরা কিন্তু সবাই নোটস করো। তাহলে এই প্লাজমা প্রোটিন পাবো। আর কি পাবো? আর আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। কি বললাম? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। তো এই প্লাজমা প্রোটিন আমাদের মেইনলি সবথেকে গুরুত্বপূর্ণ প্লাজমা প্রোটিন কয়টা? 4টা। নাম্বার 1 কি? অ্যালবুমিন। কি বললাম? অ্যালবুমিন। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে গ্লোবিউলিন। গ্লোবিউলিন, মাথায় রেখো, অ্যালবুমিন, গ্লোবিউলিন। নাম্বার 3 তে আমরা কি পাবো? নাম্বার 3 হচ্ছে আমাদের প্রোথ্রম্বিন।
রোমবিন। লিখে নিও কিন্তু, এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের এইচএসসি ক্লাস অ্যাডমিশন। এন্ড নাম্বার 4 আমরা পাবো সেটা হচ্ছে কি ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন, দেখো ফাইব্রিনোজেন। সো আমাদের কিন্তু মোটামুটি প্লাজমা প্রোটিন, গুরুত্বপূর্ণ প্লাজমা প্রোটিন এখানে আমরা কয়টা পাইলাম? 4টা পাইলাম। কি কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। তাহলে এই 4টা পয়েন্ট কিন্তু আমি এখান থেকে এখন লিখে নিব। চলো এবার আমরা এখানে একটু জিনিস জানবো। তার আগে তোমরা একটু লিখে ফেলো, আমি ততক্ষণে দেখি তোমরা কে কি ক্লাস করতেছো, কতজন। আচ্ছা, দেখা না গেলে আমাকে একটু বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি 1 মিনিট একটু দেখতেছি, দাঁড়াও। আমার মনে হয় এখন খুব সুন্দর দেখা যাচ্ছে মোস্ট প্রবাবলি। আচ্ছা, দেখা যায় তো, নো প্রবলেম, আমি তো এখানে কোনো সমস্যা দেখছি না। যাই হোক, তাহলে চলো আমার ক্লাসে ব্যাক করি। সো এইটুকু আমরা জানলাম। এবার চলো আমাদের এখানে যে প্লাজমা প্রোটিন গুলো ছিল, প্লাজমা প্রোটিন গুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। সো তার আগে একটু অন্যান্য জিনিসগুলো দেখে নিই। কি কি? দেখো, আমাদের এই যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ থাকে আমাদের কিসের মধ্যে? এই কঠিন পদার্থের মধ্যে কিন্তু আমরা আরেকটা পাচ্ছি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের মধ্যে আমরা কি কি পাবো? এখানে আমরা পাবো ইউরিয়া। কি প্রথমে? ইউরিয়া। এছাড়া পাবো কি? ইউরিক অ্যাসিড। ইউরিয়া পাবো, ইউরিক অ্যাসিড। নাম্বার 3 কি পাবো? এছাড়া আমরা ক্রিয়েটিনিন পাবো। ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন। এন্ড নাম্বার 4 কি পাবো? এখানে অ্যামোনিয়া পাবো। কি বললাম? অ্যামোনিয়া পাবো। তাহলে এই জিনিসগুলো পাবো, এছাড়া আরো কিছু জিনিস পাবো। তো মোটামুটি আমাদের রক্তরসে এই উপাদানগুলো আমরা কিন্তু অন এন এভারেজ সব সময় পাবো। তো চলো আমরা এগুলো নিয়ে একটু কথা বলবো। তার আগে একটু চলো আমরা ছোটখাটো করে জেনে নিই। কেমন? এই যে যে নাইট্রোজেন ঘটিত পদার্থ, এখান থেকে আমাদের কিছু কিছু এমসিকিউ আসে। কি কি? নাম্বার 1, প্রধান নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কোনটা? আনসার হবে ইউরিয়া। প্রধান নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কোনটা? আনসার হবে ইউরিয়া। এই ইউরিয়াটা কিসের মাধ্যমে উৎপন্ন হয়? একটা চক্রের মাধ্যমে কিন্তু ইউরিয়া উৎপন্ন হয়। সবাই একটু রিঅ্যাক্ট দিয়ে দাও, যারা দেখতেছো ক্লাসটা ভালো লাগলে একটা করে রিঅ্যাক্ট দিয়ে দাও কাইন্ডলি। অরনিথিন চক্রের মাধ্যমে কিন্তু ইউরিয়া উৎপন্ন হয়। এটা একটা মেডিকেল কোশ্চেন এবং আসার মতো একটা টার্ম কিন্তু তোমাদের এইচএসসি প্লাস মেডিকেল। আই রিপিট, এইচএসসি প্লাস মেডিকেল আসার মতো একটা প্রশ্ন। অরনিথিন চক্রটা মাধ্যমে কি উৎপন্ন হয়? ইউরিয়া উৎপন্ন হয়। সেকেন্ড দেখো, ইউরিয়া থেকে আরেকটা জিনিস তোমরা জেনে নিবা, যদিও এটা কেমিস্ট্রিক টার্ম, বাট উই হ্যাভ টু কোরিলেট বিটুইন ইচ সাবজেক্ট। কেমন? যেমন দেখো, ইউরিয়াটা কিন্তু প্রথম ল্যাবরেটরিতে উৎপন্ন জৈব যৌগ। ল্যাবে উৎপন্ন প্রথম জৈব যৌগ হচ্ছে আমাদের এই ইউরিয়া। এবং এই জৈব যৌগটা কে উৎপন্ন করেন? আমরা ওই টার্মটাও এখান থেকে জেনে নেব। তোমরা সবাই জানো কিন্তু এটা কে, তার নাম কি? ফ্রেডরিক উহলার। ফ্রেডরিক উহলার, উনি কিন্তু এই ল্যাবে এই জৈব যৌগটা আবিষ্কার করে ফেলেন। সো এই ইনফরমেশনটা আমি এখান থেকে একটু কোরিলেট করে ফেললাম। নেক্সট দেখো আছে কি? ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড এটা কি? এটার একটা গুরুত্ব আছে, এই গুরুত্বটা আমরা একটু জেনে নিব। যেমন ইউরিক অ্যাসিড কি কাজে ব্যবহার হয় তোমরা কি জানো? কারো রক্তে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, রিপিট, রক্তে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, কিসের পরিমাণ? রক্তে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তার মানে বুঝতে হবে তার বাতের সমস্যা দেখা দেয়। কিসের সমস্যা দেখা দেয়? বাতের, অর্থাৎ হাড্ডি গুড্ডিতে ব্যথা, এই সমস্যা কিন্তু দেখা যায় যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এজন্য এটা কিন্তু একটা শনাক্তকারী পরীক্ষা হিসেবে কাজ করে, বাত যাদের হইছে বা সাইন সিমটম, যে ইউরিক অ্যাসিড বাড়ছে কি কমছে। তাহলে এখন ইউরিক অ্যাসিড কিসে কিসে বেশি থাকে?
তোমরা জানো এই যে মসুর ডাল না, মসুর ডাল, ইভেন এই যে পোলট্রির যে মাংস, এইগুলাতে কিন্তু ইউরিক অ্যাসিড থাকে। এই জন্য যাদের বাতের ব্যথা বা বাতের সমস্যা আছে তাদের এই পোলট্রির মাংস, মসুর ডাল এগুলো খাদ্য পরিহার করা উচিত। সো আমরা কিন্তু এখান থেকে ইনফরমেশনটা জেনে ফেললাম। নেক্সট কি? ক্রিয়েটিন। কি বললাম? ক্রিয়েটিন। এই ক্রিয়েটিনের একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব? এই ক্রিয়েটিনিন হচ্ছে একটা রোগ নির্ণয়ের নির্দেশক। কি রোগ নির্ণয়ের? বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক। আই রিপিট, বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক হচ্ছে আমাদের এই ক্রিয়েটিনিন, নির্ণয়ের নির্দেশক কিন্তু। সো আমরা কিন্তু এই ক্রিয়েটিনিনটা বাড়ছে না কমছে এইটা দেখে কিন্তু মোটামুটি গেস করতে পারবো যে তার কিডনির কি অবস্থা, তার ডায়ালাইসিস করা লাগবে না লাগবে না, এগুলো সম্পর্কে একটা ছোটখাটো ধারণা কিন্তু আমরা পাবো। সো নেক্সট কি? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ আমাদের রক্তরাশি আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়া। কি বললাম? অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াটা কি? অ্যামোনিয়াটা হচ্ছে ঝাঝালো গন্ধ বিশিষ্ট। কি গন্ধ বিশিষ্ট? ঝাঝালো গন্ধ বিশিষ্ট। তার মানে এটা কোথায় পাওয়া যায়? এটা কিন্তু আমাদের মূত্রে অ্যামোনিয়া পাওয়া যায়। মূত্র যে ঝাঝালো গন্ধ হয়, এই মূত্রের ঝাঝালো গন্ধ হওয়ার কারণ কি? অ্যামোনিয়ার উপস্থিতির কারণেই কিন্তু মূত্রে ঝাঝালো গন্ধ থাকে। আই রিপিট, মূত্রের ঝাঝালো গন্ধের কারণ কি? অ্যামোনিয়ার উপস্থিতি হচ্ছে মূত্রের ঝাঁঝালো গন্ধের কারণ। তাহলে কিন্তু আমরা ইনফরমেশনটা জেনে নিলাম। সো দেখো, জাস্ট একটা আমাদের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, সেখান থেকে কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা জেনে নিলাম, এবং আমাদেরকে কিন্তু ওই জিনিসের সাথে কোরিলেট করতে হবে। তোমাদের যেহেতু শর্ট সিলেবাস রয়েছে, হয়তো শর্ট সিলেবাসে যদি অ্যাডমিশন টেস্টও হয়, কিন্তু এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু কোরিলেট করে অন্য জায়গায় যাইতে পারে। এজন্য এইখানে যে জিনিসগুলো আছে অন্য চ্যাপ্টারের সাথে কিছু কোরিলেটিং জিনিস থাকলে সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে। কিন্তু আমি লক্ষ্য করছি বেশিরভাগ জায়গায় কিন্তু এই কোরিলেট করে পড়াই না। সো সেই জায়গায় আমরা কিন্তু এই জিনিসগুলো সুন্দরভাবে কোরিলেট করে পড়াই। এজন্য তোমরা কিন্তু নিশ্চিতভাবে একটা জিনিস মাথায় রাখবা যে তোমাদের অ্যাডমিশন বলো প্লাস আমাদের এইচএসসি শর্ট সিলেবাস পরিপূর্ণ একটা প্রিপারেশন ইনশাআল্লাহ আমাদের এই ব্যাচে যদি ভর্তি হয়ে যাবে। সো যারা এখনো ভর্তি হওনি দ্রুত ভর্তি হয়ে যাও। সো হোপফুলি তোমরা বেনিফিটেড হবা। আর যারা এখনো রিয়্যাক্ট দাও নাই দ্রুত রিয়্যাক্ট দিয়ে দাও। আমাদের কোর্সটা ফুল কোর্স ফি 3 মাসের পুরা কোর্স ফি মাত্র 2060 টাকা। অর্থাৎ তুমি যদি আমাদের এই মোটামুটি 2060 টাকা পে করো তাহলে টোটাল 60টার মতো ক্লাস পাবা এবং 3 মাস ধরে। এখানে শুধু যে ক্লাস হবে এমন না, এখানে কিন্তু আমাদের নিয়মিত এক্সাম থাকবে। নিয়মিত এক্সাম বলতে কি? চ্যাপ্টার পড়ানো শেষ, চ্যাপ্টার শেষে ওই চ্যাপ্টারের এক্সাম, আবার মাস শেষে আমরা মেগা এক্সাম নিব। ইভেন কিছু কিছু ক্ষেত্রে দুই একটা জায়গায় ইম্পর্টেন্ট জায়গায় কিছু কিছু বুলেট পেজও কিন্তু আমরা তোমাদেরকে সার্ভ করব। সো আলটিমেটলি তোমাদের জন্য একটা সামনে যেহেতু ডিসেম্বরে আমাদের এইচএসসি পরীক্ষা, এইচএসসির জন্য একটা ফুল প্রিপারেশন প্লাস আমাদের প্রি মেডিকেল কোর্স আই মিন অ্যাডমিশনের জন্য কিন্তু আমার একটা সুন্দর প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, যেটা খুবই প্রয়োজন। তোমাদের সাবজেক্ট এখন ফিক্স 3টা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর সেই 3টা সাবজেক্ট নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো চলো আমরা এখানে অনেক কথাবার্তা বললাম, এবার আমরা একটু সামনের দিকে এগোই। এবার আসি আমাদের, দেখো এগুলো আমি কিন্তু মিশাই দিচ্ছি, ঠিক আছে? এই যে রক্তকণিকায় যে আমাদের রক্তকণিকার মধ্যে কি কি আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। যদিও আমরা এগুলো সবই জানি, তারপরেও আমাদের একটা সিকোয়েন্স মেইনটেইন করে যেতে হবে। আর সবাই খাতা কলমে লিখো, নোটস করে রাখলে তুমি চিন্তা করতে পারো না কি চমৎকার একটা নোটস তোমার হয়ে যাবে। সো তুমি একটু কষ্ট করে নোটস করো, দেখবা ক্লাসগুলো অনেক ভালো লাগবে। আর আমি সবাইকে একটু অনুরোধ করবো যে যারা রিয়্যাক্ট দাও না দ্রুত রিয়্যাক্ট দিয়ে দাও। আমাদের রক্তকণিকার মধ্যে কয় প্রকার রক্তকণিকা আছে বলতো? তোমরা সবাই জানো আমাদের 3 প্রকার রক্তকণিকা আছে। একটাকে বলি আমরা লোহিত রক্তকণিকা বা আরবিসি, আর একটাকে বলি ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, আর একটাকে বলি অনুচক্রিকা বা প্ল্যাটিলেট। এখানে খেয়াল করো, আরবিসি মানে কি? রেড ব্লাড সেল, অর্থাৎ লোহিত রক্তকণিকা। এটার আরেকটা নাম কি? এটার আরেকটা নাম হচ্ছে ইরাইথ্রোসাইট। ইরাইথ্রোসাইট 3টা বিপরীত নামই কিন্তু, মানে 3টা নামই কিন্তু আমাদের জানতে হবে। ডাব্লিউবিসি মানে কি? ডাব্লিউবিসি মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল। আমি এখানে একটু লিখে দিই, আরবিসির আরেকটা নাম কি? এরাইথ্রোসাইট বা ইরাইথ্রোসাইট। সো এটা কিন্তু জানতে হবে আমাদের। এখন হয়তো বললো ভাইয়া আমরা তো সবাই জানি, হয়তো তোমরা জানো কিন্তু অনেকে হয়তো নাও জানতে পারে, এই জন্য আমি এটা একটু রিপিট করতেছি। ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলের আরেকটা নাম হচ্ছে লিউকোসাইট। কি বললাম? লিউকোসাইট। লিউকো মানে কি? সাদা, কালারলেস, অর্থাৎ শ্বেত রক্তকণিকার আরেক নাম হচ্ছে লিউকোসাইট। দেখবা আমাদের ওই যে লিউকোপ্লাস্ট পড়ছি না, সেই লিউকো কি? লিউকো মানে কি? বর্ণহীন। লিউকোপ্লাস্ট কিন্তু বর্ণহীন হয়। সো এই জন্য এই লিউকোসাইটটাও কেমন হবে? বর্ণহীন হবে। এই জন্য এটার নাম শ্বেত রক্তকণিকার আরেকটা নাম কি হয়েছে? লিউকোসাইট। আর অনুচক্রিকার আরেকটা নাম কি? প্ল্যাটিলেট। প্ল্যাটিলেট।
প্লাটিলেট ছাড়াও আমাদের অনুচক্রিকার আরো একটা নাম আছে, সেটাকে বলা হয় থ্রোম্বোসাইট। কি বললাম? থ্রোম্বোসাইট। তাহলে আমরা কিন্তু বিপরীত যে বা এর সিমিলার যে নেমগুলো সেগুলো কিন্তু এখান থেকে জেনে নিলাম। এবার আসি, আমাদের এই যে শ্বেত রক্তকণিকা দেখতেছি, এগুলাকে কিন্তু আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। কি ভাগ? দুইটা। একটাকে বলি আমরা অ্যাগ্রানুলোসাইট বা অদানাদার। অ্যাগ্রানুলোসাইট বা অদানাদার। অ্যাগ্রানুলোসাইট বা অদানাদার শ্বেত রক্তকণিকা। আর আরেকটাকে বলি কি? গ্রানিউলোসাইট। কি বলি? গ্রানিউলো বা গ্রানুলোসাইট, যেটাই বলি আমরা। অর্থাৎ গ্রানিউলোসাইটের বাংলা হচ্ছে দানাদার। কি বললাম? দানাদার। আর অ্যাগ্রানুলোসাইটের বাংলা হচ্ছে অদানাদার। তাইলে এখন এদের যে উদাহরণগুলো আছে সেগুলো একটু জানতে হবে। অদানাদার কারা, দানাদার কারা? আমাদের এই যে গ্রানিউলোসাইট বা দানাদারের মধ্যে আমরা কিছু পাবো, আর অদানাদারের মধ্যে আমাদের দুই প্রকার আছে। একটাকে আমরা বলি লিম্ফোসাইট। কি বলি? লিম্ফোসাইট বলি একটা অদানাদারের মধ্যে। আর আরেকটা হচ্ছে আমাদের মোনোসাইট। আই রিপিট, একটাকে বলি লিম্ফোসাইট আর একটাকে বলি আমাদের মোনোসাইট। তাহলে আমরা দেখো এখানে অদানাদার রক্তকণিকার মধ্যে দুইটা টাইপ, সেটা কিন্তু আমরা জেনে নিলাম। একটা কি? লিম্ফোসাইট, আর একটা হচ্ছে মোনোসাইট। গ্রানিউলোসাইট বা দানাদার যে শ্বেত রক্তকণিকা গুলো পাচ্ছি, এগুলোর মধ্যেও আমাদের তিনটা টার্ম আছে। কি কি তিনটা টার্ম? নাম্বার 1 আমরা একটা পাবো হচ্ছে নিউট্রোফিল। কি বললাম? নিউট্রোফিল। নিউট্রোফিল। আরেকটা কি পাবো? আরেকটা পাবো হচ্ছে আমাদের ইউসিনোফিল। ইউসিনোফিল। আরেকটা পাবো কি? আরেকটা হচ্ছে বেসোফিল। বেসোফিল। তাহলে আমাদের দানাদার শ্বেত রক্তকণিকা তিন প্রকার: নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আমাদের শ্বেত রক্তকণিকা নিয়ে আমরা পরে জানবো, তবে ছোট্ট কিছু ইনফরমেশন আমি এখান থেকে জানাই দিচ্ছি, যেটা তোমাদের একটু হলেও হেল্পফুল হবে ইনশাআল্লাহ। সো যারা এখনো লাইক দাও নাই, সবাই একটা করে লাভ রিঅ্যাক্ট দিয়ে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও, এবং তোমার ফ্রেন্ডদের আমাদের কমেন্ট বক্সে একটু মেনশন করো। সো দেখো আমাদের এই যে বেসোফিলটা যদি একটু দেখি, বেসোফিল মাথায় রেখো। বেসোফিল। বেসোফিলটা কি দিয়ে শুরু বলো তো? বেসোফিলটা শুরু বি দিয়ে। বিতে ব্লু। বিতে কি? ব্লু। তার মানে বেসোফিল কি বর্ণের? বেসোফিল হচ্ছে নীল বর্ণের। আমার নাম বলতেছি। নেক্সট কি? নেক্সট হচ্ছে নিউট্রোফিল। কি বললাম? নিউট্রোফিল। নিউট্রো মানে কি? নিউট্রো মানে নিউট্রাল। নিউট্রো মানে নিউট্রাল। আর নিউট্রালের বাংলা কি বলতো? নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ বা বর্ণহীন। তাহলে আমরা নাম দেখে বুঝতে পারছি নিউট্রোফিল মানে নিউট্রাল, আর নিউট্রাল মানে কি? বর্ণহীন। সুতরাং নিউট্রোফিল হবে বর্ণহীন বা নিরপেক্ষ। আরেকটা কালার কি বাকি থাকে? আরেকটা আমাদের দানাদারের মধ্যে বাকি থাকে ইউসিনোফিল। কি বললাম? ইউসিনোফিল। ইউসিনোফিল কি বর্ণের হবে? আমার যেহেতু নীল আর বর্ণহীন আছে, বাকি থাকে আর একটা কালার, সেটা কি? লাল কালার। সো ইউসিনোফিল হবে আমাদের রেড কালারের। তাইলে আমাদের কোনটা কি কালার আমরা কিন্তু এই নেমোনিক দেখে সহজেই কিন্তু জেনে নিলাম। নেমোনিক কি? কোনো কিছু শর্ট ফর্ম বা মনে রাখার যে কৌশল, এইগুলোকে অনেক সময় আমরা নেমোনিক বলি। সো এগুলো কিন্তু আমাদের এখান থেকে ইনফরমেশন গুলো জানা শেষ মোটামুটি। তাহলে আমরা কি এখান থেকে মোটামুটি জিনিসগুলো মুছে দিতে পারি? আমার মনে হয় আমরা মুছে দিতে পারি। সো দেখো আমরা সামনে যাব। সো তার আগে আমাদের এখানে কিছু ছোট ছোট জিনিস আমরা একটু জানবো, সেগুলো আমরা একটু মুছে দিই। আমি মনে হয় এগুলো মুছে দিতে পারি। আমার মনে হয় সবাই মোটামুটি লিখে নিচ্ছে যাদের লেখার প্রয়োজন। আর আবার বলছি, যারা রিঅ্যাক্ট দাওনি দ্রুত রিঅ্যাক্ট দিয়ে দাও। আর আমাদের এই যে প্রি মেডিকেল কোর্স, এই ডক্টরস প্রি মেডিকেল প্লাস এইচএসসি শর্ট সিলেবাস কোর্স, এখানে যারা ভর্তি হওনি দ্রুত ভর্তি হয়ে যাও। আমি আবারও বলছি, আমাদের এই কোর্স কিন্তু 3 মাসের কোর্স, 60টা ক্লাস, মাত্র কিন্তু 2060 টাকায় তোমরা পাচ্ছ, এবং ক্লাসগুলো কিন্তু আমরা এইভাবেই করাবো। এটা আমার মেইনলি প্রি মেডিকেল কোর্সেরই ক্লাস। সেই ক্লাসটা আমি এখানে জাস্ট একটু তোমাদেরকে এখানে লাইভ নিচ্ছি, যাতে করে তোমরা ডেমো ক্লাসটা কেমন হচ্ছে সেটা সরাসরি দেখতে পারো। তার মনে হয় তোমরা ক্লাসগুলো বুঝতে পারছো যে কেমন হচ্ছে। দ্রুত যারা ভর্তি হওনি দ্রুত ভর্তি হও। কিভাবে ভর্তি হতে হবে? আমাদের বিকাশ নম্বর দেখো এই ভিডিওরই, অর্থাৎ এই লাইব্রেরি পোস্টে দেখো সবকিছু ডিটেলস দেয়া আছে। সেই মানে যে পোরশন গুলো আছে এগুলো ফলো করো। ফলো করলে আমাদের ভর্তি পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। সো চলো আমরা এখান থেকে পরবর্তী অংশে যাই। আমাদের নেক্সট হচ্ছে কি? দেখো এখানে বেশ কয়েকটা অজৈব জিনিস ছিল। অজৈবের মধ্যে আমরা কি কি পাইছিলাম আমরা একটু কথা বলবো। দেখো আয়রন ছিল। কি ছিল? আয়রন ছিল। তারপরে কি ছিল? ক্যালসিয়াম ছিল। এছাড়া ছিল কি? সোডিয়াম ছিল, পটাশিয়াম ছিল।
এই অজৈব যে লবণ বা যে উপাদানগুলো এগুলোর কিছু ভূমিকা আছে। ভূমিকা কি? আয়রনের ভূমিকা কি বলতো? আয়রনের প্রধান ভূমিকা এটা হচ্ছে লোহিত রক্তকণিকা তৈরিতে প্রয়োজন হয়। আয়রন কি কাজে প্রয়োজন হয়? লোহিত রক্তকণিকা তৈরিতে আয়রন প্রয়োজন হয়, মাথায় রাখবা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেকেন্ড, ক্যালসিয়াম কি কাজ করে? ক্যালসিয়াম আমাদের অস্থি অর্থাৎ হাড্ডি, অস্থি ও দাঁতের গঠনে সাহায্য করে। অস্থি ও দাঁতের গঠনে সাহায্য করে ক্যালসিয়াম। সোডিয়াম আর পটাশিয়াম। পটাশিয়ামটা প্রথমে জানবো। পটাশিয়ামের মাত্রা চেঞ্জ হয়ে গেলে কি হইতে পারে? আমাদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে, মাথায় রাখবা। সো খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন কিন্তু এটা। নেক্সট ইজ সোডিয়াম। সোডিয়ামটা কি? আমাদের যে যে কোষ না, দুইটা ধরনের জিনিস আছে। একটা হচ্ছে আমরা এখান থেকে আমি একটু মুছে জিনিসটা বোঝাই। আমাদের বডিতে তো অনেক কোষ আছে। এই যে একটা জিনিস হচ্ছে কোষ, ধরো এগুলো অনেকগুলো কোষ আমার রয়েছে। কিছু উপাদান থাকে কোষের ভিতরে আর কিছু উপাদান থাকে কোষের বাইরে। যে উপাদানগুলো এই কোষের ভিতরে পাই আমরা, তাদেরকে আমরা বলি ইন্ট্রাসেলুলার। কি বলি? ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ইন্ট্রাসেলুলার বা কোষের ভিতরের ফ্লুইড বা আইসিএফ বলি, ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আর কিছু উপাদান বা কিছু তরল থাকে যেগুলো থাকে কি কোষের বাইরে, সেগুলোকে আমরা বলি ইসিএফ বা এক্সট্রা সেলুলার ফ্লুইড। এক্সট্রা সেলুলার ফ্লুইড, আই রিপিট, এক্সট্রা সেলুলার ফ্লুইড। এখন এই এক্সট্রা সেলুলার ফ্লুইডটা কি? এই যে রক্তের কথা আমরা বলতেছি না, এই রক্ত হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। রক্ত কি? রক্ত হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। এখন যদি প্রশ্ন করে এক্সট্রা সেলুলার ফ্লুইডের উদাহরণ কোনটা, তোমরা কিন্তু সুন্দরভাবে বলতে পারবে রক্ত। কিন্তু তুমি যদি এই বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার না করে যাইতা, তাহলে তোমার কাছে মনে হতো না বইয়ে তো এই প্রশ্নের উত্তর নাই, তাহলে এটা কেন দিয়েছে। দেখো এইভাবে কিন্তু প্রশ্ন হয় না। প্রশ্নগুলো কিন্তু এইভাবে একটু মানে থিওরি জিনিসগুলোকে একটু ইমপ্লিমেন্ট করে প্রশ্ন হয়। সো আমরা যদি বেসিকটা ঠিকমতো জানি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো অ্যাডমিশন টেস্ট বলো বা এইচএসসি তে আমাদের ফেস করতে হবে। সো এগুলো আমরা জানলাম। সো এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইডে কিন্তু আমাদের সোডিয়াম আয়ন থাকে। কি থাকে? সোডিয়াম আয়ন। এবং এই সোডিয়াম আয়নের পরিমাণ কত? 135 থেকে 145 মিলিমোল। 135 থেকে 145 মিলিমোল পার লিটার। এবং যে কোনো আয়নের থেকে কিন্তু এই সোডিয়াম আয়ন আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইড বা রক্তে বেশি থাকে। যে কোনো আয়নের তুলনায় এক্সট্রা সেলুলার ফ্লুইডে কিন্তু বাইরে সোডিয়াম আয়নটা বেশি থাকে। আর এমনিতে রক্তের গঠনে কি লাগে? রক্তের গঠনে সাথে আয়রন লাগে প্রচুর পরিমাণে। সো আমরা মনে হয় এই ইনফরমেশন গুলো জানলাম। সো নেক্সট স্টেপে আমরা চলে যেতে পারি। সো আমি এখান থেকে এগুলো একটু মিশাই দিচ্ছি। আচ্ছা, অলরেডি আমাদের ক্লাস বা আমাদের অলরেডি প্রায় 40 মিনিট ক্লাস হয়ে গেছে। আসলে আমরা দেখো জিনিসগুলো যদি আমরা পড়তে যাই অনেক সময়ের প্রয়োজন হয়। কিন্তু দেখো রক্তরস নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথম কথা হচ্ছে রক্তরসের কাজগুলো তোমরা একটু দেখবা। কি বললাম? রক্তরসের যে কাজগুলো আছে, তোমরা যে বই পড়তেছো রক্তরসের কাজটা একটু দেখে নিবা। আমি আলাদা করে এখানে কাজটা লিখতেছি না, কারণ মোটামুটি এগুলো তোমরা বইয়ে পড়লেই বুঝতে পারবা। যে আলিম স্যারের বই পড়বা আলিম স্যারের বই থেকে, যে গাজী আজমল স্যারের বই আজমল স্যারের বই থেকে। তো খুব কমন কিছু কাজের মধ্যে আমাদের কি সান্দ্রতা রক্ষা করার কাজ করে। সান্দ্রতা রক্ষা, আমি তো একটা কাজ লিখছি, তোমাদের বই আরো আছে, সবগুলো পড়বা। সান্দ্রতা রক্ষার কাজ করে, রক্ত জমাট বাঁধার কাজ করে। কি বললাম? সান্দ্রতা রক্ষা, রক্ত জমাট বাঁধা, এ ধরনের আরো বেশ কিছু কাজ করে। আমরা এগুলো নিয়ে একটু সংক্ষেপে জানবো যখন আমাদের হচ্ছে রক্তরসের বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর বা যে প্লাজমা প্রোটিন আছে ওইগুলো নিয়ে আলোচনার সময়। দেখো আমাদের এখানে যে রক্তরস বলতেছি, রক্তরস থেকে একটা কথা জানো, রক্তরসের কালারটা কেমন হয়? রক্তরস কিন্তু অনেকটা হলদে টাইপের কালার, এই জন্য আমরা বলি এটা হচ্ছে ইয়োলিশ কালার বা হলুদ ভাবে একটা কালার দেয়। এবং রক্তরসে কি থাকবে? রক্তরসে ক্লটিং ফ্যাক্টর থাকে, অর্থাৎ আমাদের রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টর, কয়টা ফ্যাক্টর থাকে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর সেটা আমরা একটু জেনে নিব। রক্ত জমাট বাঁধার ক্লটিং ফ্যাক্টর থাকে 13টা। এই রক্তরসেই কিন্তু এই ক্লটিং ফ্যাক্টর গুলো থাকে, রক্ত কণিকাতে নয়। সো এই ক্লটিং ফ্যাক্টর গুলো আমরা জানলাম। আর কি পাবো? এখন দেখো একটা টার্মের সাথে তোমরা অনেকে পরিচিত না, সেটা হচ্ছে কি সিরাম। সিরাম কি আর রক্তরস থাকে? দেখো রক্তরসে কি থাকে? ক্লটিং ফ্যাক্টর থাকে। এখন এই রক্তরস থেকে যদি আমি ক্লটিং ফ্যাক্টর মাইনাস করে দেই, অর্থাৎ আমরা লিখতে পারি সিরাম সমান কি? রক্তরস থেকে যদি আমরা ক্লটিং ফ্যাক্টর বাইরে বের করে দিতে পারি, সিএফ মানে ক্লটিং ফ্যাক্টর।
সো রক্তরস থেকে যদি রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরগুলো বাইর করে দিতে পারি, তাইলে যে জিনিসটা অবশিষ্ট থাকে সেটাকেই আমরা বলি সিরাম। আই রিপিট, রক্তরস থেকে এই যদি ক্লটিং ফ্যাক্টর বা রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরগুলো বের করে দিতে পারি, সেগুলোকেই বলা হয় সিরাম। এখন এই সিরামটা কি কাজ করে দেখো, আমাদের বিভিন্ন টেস্ট করা হয়, অনেক সময় না ব্লাড টেস্ট করে, যে সেরাম অ্যামাইলেজ, এগুলো টেস্ট করে। সো যখন বিভিন্ন টেস্ট করে, যেমন ধরো একটা টেস্টের নাম হচ্ছে সেরাম অ্যামাইলেজ টেস্ট হইতে পারে, ঠিক আছে। সো আমাদের কি করা হয়, আমাদের কিন্তু রক্তটাকে একটা সেন্ট্রিফিউগাল মেশিনে নিয়ে রক্তকণিকা আলাদা করে ফেলা হয় এবং রক্তরস থেকে এই ক্লটিং ফ্যাক্টর গুলো আলাদা করে ফেলা হয়, আলাদা করে এই সিরাম বানানো হয়। এই সিরাম দিয়েই তখন কিন্তু নির্ণয় করা হয় যে সিরামে যে অ্যামাইলেজ এনজাইমটার পরিমাণ কত, ইউরিয়েজ এনজাইমটার পরিমাণ কত। তাহলে সেরামটার মেইনলি ব্যবহার কি, সেরাম রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়। কোথায় ব্যবহৃত হয়, রোগ নির্ণয়ে, অর্থাৎ ডায়াগনস্টিক কাজে কিন্তু সিরাম ব্যবহৃত হয়। আর এই যে প্লাজমা বা রক্তরস কি কাজে ব্যবহৃত, এটা কি কোনো ব্যবহার আছে? হ্যাঁ, রক্তরসেরও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার আছে। যেমন কিছু কিছু রোগে রক্তরস বা প্লাজমা থেরাপি দিতে হয়। কি বললাম, রক্তরসকে ইংরেজিতে আমরা কি বলি, প্লাজমা। তোমরা হয়তো অনেকে শুনছো যে প্লাজমা থেরাপি, এই নামটা হয়তো বা রিসেন্ট টাইমে অনেকে শুনছো, প্লাজমা থেরাপি। সো বিভিন্ন রোগে, যেমন ধরো একটা রোগ সেটা হচ্ছে হিমোফিলিয়া বি। কি রোগ, হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া বি। এই রোগে কিন্তু হইলে তার বডিতে প্লাজমা দিতে হয়, অর্থাৎ প্লাজমা বা রক্তরস দিতে হয়। আর আমি জানি তোমাদের মাথায় এখন একটা কথা হচ্ছে যে ভাইয়া করোনা রোগীদেরও তো প্লাজমা থেরাপি দেয়। একদম ঠিক বলেছো। যারা করোনা আক্রান্ত হয়ে যায়, মনে করো যে কোভিড-19 আক্রান্ত হয়েছে, তার বডিতে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়। কোভিড-19 এর এগেইনস্টে কি তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিটা তৈরি হয়, এই অ্যান্টিবডিটা কই থাকে, অ্যান্টিবডিটা থাকে রক্তরসে। রক্তরসে কিন্তু আমরা অ্যান্টিবডি পাই। তাহলে এটাও জানলাম অ্যান্টিবডি কোথায় পাওয়া যায়, অ্যান্টিবডি মেইনলি পাওয়া যায় হচ্ছে প্লাজমা বা রক্তরসে। এই অ্যান্টিবডি যখন তৈরি হয়, কোভিড-19 আক্রান্ত মানুষ যখন সুস্থ হয়ে যায়, তখন তার বডি থেকে যদি রক্ত নিয়ে কোনো একটা আক্রান্ত পেশেন্টে দেওয়া হয়, তাইলে কিন্তু তার বডিতে যেহেতু ওই অ্যান্টিবডি চলে গেছে, সো সে খুব সহজে প্রতিরোধ করতে পারে। তবে মাথায় রাখতে হবে, কেউ করোনা আক্রান্ত হয়েছে, তার 10 দিন পরে, সুস্থ হওয়ার 10 দিন পরে কিন্তু সে ব্লাড দিতে পারবে না, সেরাম প্লাজমা দিতে পারবে না, তাহলে তার নিজেরই লাইফ রিস্ক পড়ে যাবে। সো এগুলো আমরা জানলাম। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট একটা কথা, অ্যান্টিবডি কোথায় উৎপন্ন হয়, প্লাজমাতে অ্যান্টিবডি থাকে বা রক্তরসে অ্যান্টিবডি থাকে। তাহলে এই প্লাজমা থেরাপি দেওয়া হয় হিমোফিলিয়া বি রোগীদের এন্ড কোভিড-19 রোগীদের কিন্তু এটা দেওয়া হয়। তাহলে অ্যান্টিবডি তো রক্তরসে পাওয়া যায়, তাহলে অ্যান্টিজেন কোথায় পাওয়া যায়, অ্যান্টিজেন কোথায় পাবো, অ্যান্টিজেন আমরা পাবো রক্তকণিকাতে। কোথায়, রক্তকণিকাতে অ্যান্টিজেন পাবো। তাহলে দেখো আমার মনে হয় ইনফরমেশন গুলো সব স্টেপ বাই স্টেপ, দেখো কত সুন্দর করে আমরা জিনিসগুলো গুছিয়ে নিতে পারতেছি। সো যারা এখনো, আমি আবারও বলছি, আচ্ছা একটু ব্লার, ওকে ওকে, সরি সরি সরি, আমি খেয়াল করি নাই, একটু তোমরা যদি একটু বলো ভালো হয়। আচ্ছা এখন বোধহয় ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা প্রায় অনেকক্ষণ ক্লাস নিয়েছি অলরেডি, প্রায় 48 মিনিট আমাদের ক্লাস নেওয়া হয়ে গেছে, 43 মিনিটের মতো। সো আমরা ক্লাসটা এখানে মোটামুটি অফ করে দিচ্ছি। এটা যাই হোক, আমার মনে হয় ক্লাসের যেহেতু একটু আজকে একটু নেট প্রবলেম ছিল হয়তো বা, এই জন্য একটু ইন্টারাপ্ট হয়েছে, সো দুঃখিত। যাই হোক, আমি আবারও বলছি যে আমাদের এই কোর্সে যারা এখনো অ্যাডমিট হও নাই, দ্রুত অ্যাডমিট হয়ে হও, এবং আমরা কিভাবে ক্লাস নিই তার একটা নমুনা কিন্তু তোমাদের অলরেডি এখানে দিলাম। সো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে আমাদের ক্লাসগুলো কেমন হবে। সো ইনশাল্লাহ যারা এখনো অ্যাডমিট হওনি দ্রুত অ্যাডমিট হয়ে যেতে পারে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।